70 বছর পর 70 বছর আগে প্রথম যে মানুষটি তার পত্রিকায় বললেন যে ইন্ডিয়ান কজেস মাস্ট বি সলভড বাই দি ইন্ডিয়ান্স, তিনি হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অসাধারণ তার লেখনী, বলা হচ্ছে জীবনের মতন তার লেখা। মৃত্যুর পর বলছেন লন্ডন টাইমস মাথা নিচু করে তার লেখার প্রশংসা করেছে যে এই ধরনের ইংরেজি লেখা কল্পনা করা যায় না। কি বলছেন? আমি তো অনেক লিখে টিকে এনেছিল, কিন্তু মনে হয় সময় পাবো না, কারণ এগুলো তো আলোচনা করার বিষয়। যদিও আমার ধরিয়ে দেওয়া কাজ, আপনাদের সব বলে দেবো এটা হয় না। হিন্দু পেট্রিয়ট পাওয়া যায় না, সব পাওয়া যায়, হিন্দু পেট্রিয়ট পাওয়া যায় না কেন বলুন তো? পাওয়া যায় না, সব উই পোকা খেয়ে ফেললো। ইচ্ছে করে সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। এ একটা ষড়যন্ত্র, পরে এ নিয়ে আলোচনা হতে পারে, এ নিয়ে একটা থিসিস হতে পারে। খুব ভাগ্য ভালো আমার বন্ধু, আমাদের অত্যন্ত প্রিয়জন, আমার বন্ধু সহকর্মী অমিতাভ উপস্থিত আছে। এই অমিতাভ যদি আমাকে নরেশচন্দ্র সেনগুপ্তের ওই সিলেকশন অফ হিন্দু পেট্রিয়ট না দিত, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারতাম না। আমার একটি বই বেরোচ্ছে হরিশের ওপরে, আমি লিখতে পারতাম না। এ কাজটি করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ, মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাই। যদিও সে আমার বন্ধু, আমার গবেষণা সহায়ক অমিতাভ, সে আমাকে বইটি দিয়েছে। সেখানেও নেই, প্রথম দিকের কথাগুলো নেই। এই কথা হরিশ সত্যি বলেছিল কবে? 55, 1855, 54, 56, 57-তে। ভাবুন, আজও সিপাহী বিদ্রোহ, সেটা অনেকেই বলে থাকেন যে কিছু হঠকারী সিপাহীদের, ধর্মান্ধ সিপাহীদের একটা, কি বলবো, এটা একটা মিউটিনি বলা হয়, কিন্তু একে রেবেলিয়ন, এটা ভাবাই যায় না, রেবেলিয়ন বলা। বলছেন কে? হরিশ বলছেন স্যার রেবেলিয়ন। কবে বলছেন? 29শে মার্চ আপনার মঙ্গল পাণ্ডের প্রথম বিদ্রোহ আমাদের ব্যারাকপুরে শুরু হচ্ছে, সিপাহী বিদ্রোহ। তার আর 12ই এপ্রিল, আমি আই ক্যান রিড আউট, কোট করতে পারি, কিন্তু সময় নেই। 12ই এপ্রিল মানে কদিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে হরিশ বলছে যে এই সমস্ত কথার কোনো অর্থই হয় না। কিসের ওই শুয়োরের আর গরুর চর্বি, এই সমস্ত ধর্মের কথা দিয়ে যে তোমরা লঘু করে দেখছো ব্যাপারটা, তা নয়। ভুলে যেও না, এই বিদ্রোহের পেছনে প্রতিটি ভারতবাসী, তারা বলতে পারুন বা না পারুন, তাদের ক্ষোভ প্রকাশিত হচ্ছে। নট ইভেন এ সিঙ্গল সিটিজেন অফ ইন্ডিয়া ইজ স্যাটিসফাইড উইথ ইয়োর রুল। এ কথা বলার সাহস সেদিন হরিশ কোথায় পেল? হরিশকে তো গুলি করে মারা উচিত ছিল। কেন বলুন তো হরিশকে গুলি করে মারল না? হরিশের পত্রিকাটাও বন্ধ করতে পারল না। সব পত্রিকা বন্ধ করে দিতে পারে, হরিশের হিন্দু পেট্রিয়টটা বন্ধ করতে কতক্ষণ লাগে? এই দুর্দণ্ড প্রতাপ ইংরেজ শাসকদের পারল না। এই জন্যে ততদিনে হরিশের হিন্দু পেট্রিয়ট সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায়, ওই যাকে বলে সংবাদকে আমরা বলি লিফট করা, একটা সংবাদ যখন আরেকটা সংবাদপত্র নিয়ে নেয় তখন লিফট করা হয় সব দিকে। এবং তারা বলছে যে কাজটা স্টো করেছিলেন, অর্থাৎ দাস কেবিনে, সে কাজ করছেন হরিশ। বলে হরিশের গায়ে হাত পড়লে ডালহাউসির মতন ওরকম ভালো প্রেস নেই, কাগজের প্রবলেম। আমরা যদি আপনাকে একটা ভালো প্রেস দেই, কিছু টাকা পয়সা দেই, আপনার আপত্তি আছে? হরিশ বলেছিলেন, স্যার আমি কোন রকম করে তো মোটামুটি নতুন একটা প্রেস করেছি, চলে যাচ্ছে, আপাতত লাগছে না, লাগলে আপনাকে বলবো। বুঝতে পারছেন আজকের দিন হলে কি হতো? দিস ইজ হরিশ। তাই হরিশকে কিছু বলা যায়নি, হরিশের পত্রিকা বন্ধ করা যায়নি।
শুধু তাই নয়, হরিশ উপকার করছে আমাদের, এইটাও বুঝতে পেরেছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সকালবেলা প্রতি বৃহস্পতিবার ওই আমাদের ভবানীপুরে ওর প্রেসে লোক পাঠিয়ে দিতেন যে পাছে পত্রিকা যেটা দেরি হয় তার আগেই যাতে পত্রিকাটি তার বাড়িতে পৌঁছে যায়। লর্ড ক্যানিংয়ের হাতে সকাল তার তর সইত না, এতটাই ভালোবাসতেন ক্যানিং। তার কারণগুলো বলা যাবে, আমার একটু 5 মিনিট সময় অন্তত লাগবে এটা বলা উচিত যে এই মানুষটা কে ছিলেন। এ কিন্তু ধনী ব্যক্তি ছিলেন না, জমিদার ছিলেন না, রাজা ছিলেন না। এর অবস্থা কিন্তু ওই আমাদের কালীপ্রসন্ন সিংহের মতো ছিল না, রাজা রামমোহন রায়ের মতো ছিল না। এমন দারিদ্র্যের কথা যদি বলেন, তিনি বিদ্যাসাগরের থেকেও বেশি দরিদ্র ছিলেন, অভাগা ছিলেন। জন্মেছিলেন আমাদের এই ভবানীপুরে। 1824 ভবানীপুরে গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি ছাড়া কিছু চলতো না। এটা তার মামা বাড়ি, নিজের বাড়ি মেমারিতে, সেখানে ঠাঁই হয়নি। 6 মাস বয়সে মারা গেছে বাবা। মা রুক্মিণী দেবী এই ভাইদের সংসারে এসেছিলেন, মামারা মানুষ করেছে। নিজে ওই মামাদের কাছে যখন ক্লাস 1-2 অবধি একটু সংস্কৃত পড়েছেন, আর মামারা একটু ইংরেজি শিখিয়েছেন। ওরা তো কলকাতা শহরে থাকার যে সুবিধে, একটু ইংরেজিতে ভালো করে শেখাবার চেষ্টা করেছেন। তার বেশি পারেনি কিছু। যখন 1-2-তে পড়ে, ওই হরিশ ওইখানটা যেখানটা আজকে আপনারা দেখেন না, ওই আমাদের সাউথ সুবারবান স্কুলটা, আমি খোঁজ করছিলাম। আমি যাব, আমি আর অমিতাভ যাওয়ার কথা আছে চিত্ততোষবাবুর বাড়িতে। উনি বলেছেন আমাদের ঠিক পয়েন্টটা বলে দেবেন কোথায় হরিশের যে স্কুলটা, ইউনিয়ন স্কুল জানেন, ওই ইউনিয়ন স্কুলটাতে তখন বড় লোকদের স্কুল, সাহেব সুবরা পড়তো। সেইখানে যিনি প্রিন্সিপাল ছিলেন তার নাম পিফার্ড। পিফার্ড স্কুলটা কোথায় আমরা খুঁজে পাইনি, আমরা ঘুরেছি, পাইনি। পিফার্ড সাহেবের ওখান থেকে হেঁটে আসতেন হরিশের চাউলপট্টির বাড়ি। হরিশের বাড়িটা হচ্ছে গিয়ে ওই চাউলপট্টিতে, এখানে এখন হরিশ পার্ক, তার ঠিক উল্টো দিকে ওখানে ওর বাড়িটা ছিল। ওটা ছিল চাউলপট্টি। আর ওখান থেকেই শাখারি পাড়া রোড, ওই শাখারি পাড়া রোড দিয়ে এগিয়ে গেলে পরে শম্ভুনাথ পণ্ডিতের বাড়িটা। আমি আর অমিতাভ গিয়েছিলাম দুজনে হাঁটতে হাঁটতে। সেই শম্ভুনাথ পণ্ডিত মানে যার নামে হাসপাতাল, সেই শম্ভুনাথ পণ্ডিতের বাড়িটা আমরা ছবি টবি তুলে এনেছি। শম্ভুনাথ পণ্ডিত ছিল ওর একেবারে ডিগ্রি দোস্ত আমাদের হরিশের, ছোটোবেলাকার। ওর বাবা ছিল সদাশিব পণ্ডিত, বিশাল। ও গিয়ে একদিন 5-6 বছর বয়স, সেই সময়তে পিফার্ডকে গিয়ে তার পা জড়িয়ে ধরেছে, বলছে, ফাদার আই ওয়ান্ট টু রিড ইন ইউর স্কুল। তুমি কি স্কুলে পড়বে? তুমি কোথায় থাকো, কোথায় থাকো? বলে আমি এই চাউলপট্টিতে থাকি। তো তোমার বাবা কি করে, বাবা কোথায়? বললাম বাবা নেই, বাবা মরে গেছে। কে আছে? বলে মামা আছে। মহা মুশকিল, ওটুকু ছেলে সে পা ছাড়বে না, আমি তোমার স্কুলে পড়বো। কত বড় লোকের স্কুল। পিফার্ড সাহেব ছিলেন ঋষিতুল্য ব্যক্তি, অসাধারণ পণ্ডিত, ইংরেজি সাহিত্যের অসাধারণ পণ্ডিত। তিনি ওকে নিয়ে উঠে বলে, আচ্ছা তুমি বসো, যাও, একটা চিরকুট লিখে দিলেন, মিস্টার পিফার্ড, তোমার নাম কি? আমার নাম হরিশ মুখোপাধ্যায়। খুব ভালো, কালকে তোমার মামাকে নিয়ে আমার স্কুলে আসবে, আর এই চিরকুটটা দারোয়ানকে দেবে। বাড়িতে গেছি, মামাকে বলেছে, আমাকে সাহেব বলেছে যেতে। ওই স্কুলে পড়া যায় নাকি? ওই সাহেবরা পড়ে। কাকে বলতে কি বলেছিস? তা মা রুক্মিণী দেবী বলছে, ছেলেটা যেতে চাইছে, এত কান্নাকাটি করছে, তো নিয়ে জানা, যদি না হয় তাড়িয়ে দেবে। আর লক্ষ্মীর আসন থেকে একটা টাকা বার করে চুপি চুপি হরিশের কাপড়ের গাঁটে বেঁধে দিলেন। যদি টাকা লাগে, উনিও তো বোঝেন না রুক্মিণী দেবী সেই সময়কার মানুষ, তাহলে এই টাকাটা তুই ব্যবহার করিস, দিস তোর মামাকে দিস। তো ঠিক পরের দিন পিফার্ড সাহেবের ওখানে গেছেন। পিফার্ড দেখে খুব এসে, তুমি ভর্তি হবে? আচ্ছা দেখি তুমি কি ইংরেজি জানো, লেখো যে তুমি এই স্কুলে পড়তে চাও। I desire to read in the school. ফাটাফাটা মুক্তর মতন লেখা।
ওটুকু ছেলে 5-6 বছরের ছেলে, খুব খুশি প্রিফার্ড ওকে নিয়ে চলো আমার সঙ্গে ক্লাসে চলো। আর বললেন মামাকে তুমি আপনি টাকা দিতে পারবেন, একটু টাকা দিতে, দেখে বুঝেছে যে অবস্থা খারাপ, টাকা যদি দিতে পারেন। অমনি হরিশ ওই খোট থেকে 1 টাকা বার করে মামাকে দিচ্ছে, মামা টাকা। প্রিফার সাহেব হেসে ফেলেছেন, বলছে কোনো টাকা দিতে হবে না আপনাদের, যান যদি ভালো রেজাল্ট করে ওকে কোনো পয়সা দিতে হবে না, আমি আমার স্কুলে ভর্তি করে নিলাম। এই প্রিফার সাহেব ওকে ভালোবাসতেন। প্রিফার সাহেব একটা হাতিয়ার তুলে দিয়েছিল হরিশকে, সেটি ইংরেজি লেখা। সবাই স্বীকার করেছেন, আমার যদি দয়া করে আপনারা আমার বইটা পড়েন দেখতে পাবেন, সবাই 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 স্বীকার করেছেন এরকম ইংরেজি লেখার ক্ষমতা কারোর ছিল না। এই হাতিয়ারটিকে নিয়ে হরিশ আর পড়তে পারেনি, কিন্তু ওখানে 6-7 অবধি পড়েছে হরিশ, এই তার বিদ্যা। কিন্তু তিনি হিন্দু স্কুলে পড়ার চেষ্টা করেছিলেন, পয়সা পাননি, হয়নি। একদিন গরিব মানুষ, ঝঝকে বৃষ্টি পড়ছে, গল্প করার ইচ্ছে করবে, হরিশ সম্পর্কে জানতে ইচ্ছে করবে, বৃষ্টি পড়ছে। হরিশ দেখলেন একটা মা এসেছে কাঁদতে কাঁদতে, চোখ দিয়ে জল পড়ছে, আর একটা যেটা তার থালাতে খায় সেই থালাটা নিয়ে গিয়ে বলছে, বাবা তুই এটা নিয়ে চক্করদের বাড়িতে গিয়ে একটু যা 2-4টে টাকা পাস, 2-4টে না 1 টাকা বা 8 আনা পয়সা হয়তো পাবে তখনকার দিন, এটা দিয়ে চাউল প্রতি দিকে 2টো চাল কিনে নিয়ে তো তোদের মুখে ভাত দিতে পারবো না। হরিশ কাঁদছে মার এই অবস্থা দেখে, বলে এটা তাহলে তো আমরা খাই মা। বলে আমি কলা পাতায় জোগাড় করে রেখেছি, তাতে করেই খাওয়া হবে, তুই এটা বন্ধক দিয়ে আয়। এই দারিদ্রের মধ্যে যখন ওইটা নিয়ে যাচ্ছে হরিশ, ওইটুকু বাচ্চা ছেলে 6-7-এ পড়ে, 6-7 স্ট্যান্ডার্ড, তখন গোমস্তা এসেছে সদাশিববাবুর, মানে এই শম্ভুনাথ পণ্ডিতের বাবা। মনে রাখবেন শম্ভুনাথ পণ্ডিত ছিলেন হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারক, বিশাল ব্যাপার। তার বাবা তিনিও বিশাল মস্ত বড় লয়ার। তিনি পাঠিয়েছেন যে ওর তারা আছে, চলে যাচ্ছেন কোর্টে, একটা 3 পাতার বাংলা ইংরেজিতে অনুবাদ করে দিতে হবে। কে করবে? ভবানীপুর অঞ্চলে আর কেউ নেই, হরিশের কাছে পাঠিয়েছেন যে হরিশের কাছে আপনি চলে যান, আমার আর সময় নেই আজকে, হরিশকে দিয়ে 3 পাতা অনুবাদ করিয়ে ইংরেজিতে আপনি আমার উকিলকে মুখে দিয়ে আসবেন। সেটা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গোমস্তা এসেছে, হরিশ বাড়ি আছো বাবু, এটা একটু করে দাও তো, একটু অনুবাদ করে দাও তো। বলে আমি করবো? বলে হ্যাঁ, সদাশিববাবু পাঠিয়েছে, তুমি একটু অনুবাদ করে দাও। তো ও থালা ফালা রেখে অনুবাদ করতে বসেছে। অনুবাদটা বুঝুন, 6-7-এ পড়ে, কার অনুবাদ করছেন, কার কাজ? সদাশিববাবু, সদাশিব পণ্ডিত, শম্ভুনাথ পণ্ডিতের বাবা। আর তার করার পর বলে জানি না, তাড়াতাড়ি হয়ে গেছে, থেমেছে, আমি পালাই। ওই অনুবাদটা নিয়ে চলে যাচ্ছেন, আর 1 টাকা রেখে গেছেন। বললেন টাকা কি হবে? বললেন না বাবু পাঠিয়ে দিয়েছে, তোমাকে টাকাটা দিতে বলেছে। বললেন মানে? আমি টাকা নিতে পারবো না, মেসমশাইয়ের কাছ থেকে আমি টাকা নেবো, ও খুব খুব পরিচিত, টাকাটা নিতে চাইছি, আমি তোমাকে দিতে বলেছে। বুঝুন,